হ্যাঁ মিম, কিছু বলছো? হ্যাঁ বলো আবার। হ্যাঁ, লাইভ শুরু করছি আবার। হ্যাঁ মানে এবার কি আসছে? হ্যাঁ, গ্রুপে আসছি। আচ্ছা, এবার আসছে। এবার আসছে, এবার দেখি বাচ্চারা আসুক, কয়জন আসছে। তোমরা একটু কমেন্ট করো, তাহলে আমরা একটু বুঝতে পারবো যে সবকিছু ঠিক আছে কিনা। আজকে দেখলাম বেশ কিছু ঝামেলা হলো। হ্যাঁ, আমরা লাইভে আসলাম, লাইভটা কেমন জানি হয়ে গেল। সো আই থিংক লাইভটা ঠিক আছে, দেখছো? হ্যাঁ এখন ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করছি। অল ওকে, আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। সো মাত্র 12 জন আছো, বাকিরা একটু কষ্ট করে চলে আসো। হ্যাঁ লাইভ চলতেছে এখন। এতক্ষণ একটু ঝামেলা হচ্ছিল, হয়তো ফেসবুকের সার্ভারে কোনো প্রবলেম ছিল। আমরা আজকে বেশ কিছু এমসিকিউ দেখবো, এবং সেই এমসিকিউ তে তোমরা কত পাও সেটা একটু দেখবো, ঠিক আছে? তোমরা কত পাও সেটা একটু ভাইয়া দেখবো। সো তোমরা সবাই মানে একটু রেডি হয়ে যাও যে কত পাও তোমরা। অলরেডি আমরা চ্যাপ্টারটা যেহেতু শেষ করে ফেলেছি, আজকে হচ্ছে এক্সাম হবে। এক্সামে কে কত পাবা সেটা একটু ভাইয়া দেখবো। তাসলিমা ছবি, হ্যাপি টিচার্স ডে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। দীপ্র আছো? ওয়ালাইকুম আসসালাম দীপ্র। আহ ইসমা আক্তার আছো, সাকিবুল ইসলাম আছো, জাহাঙ্গীর আছো, ফাহমিদা ইসলাম আছো। হ্যাঁ লাইভ চলছে ভাইয়া। হুমায়রা কবির তিনা আছো, জয়ী আছো, নাজিয়া মেহরাজ আছো, ফাইন। সো অনেকে চলে আসছো। আমাকে একটু বলো যে তোমরা আমার কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছো? যদি কোয়েশ্চেনটা দেখতে পাও আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি, ঠিক আছে? যদি কোয়েশ্চেনটা দেখতে পাও আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি, এবং আজকে দেখবো কে কত পাও মার্কস। সর্বপ্রথম কোয়েশ্চেন, বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? এটা তোমরা সবাই পারার উচিত, এবং তোমরা সবাই হয়তো পারো। কোন প্রযুক্তি ব্যবহার করে নর্মালি জটিল রোগের কারণ আবিষ্কার করা হয়? আমরা অনেক কিছু করেছি এখানে। ক্রায়ো সার্জারি, এটা তো একটা সার্জারি, এটা চিকিৎসা, এটা তো আর কোনো আবিষ্কার করার কিছু না। ন্যানো টেকনোলজি, এটা হচ্ছে খুব ছোট টেকনোলজি, এখানে ওই রোবোটিক্স রোবোটিক্স এর মধ্যে ইউজ করা যেতে পারে, বা প্যাকেজিং, খাবারের প্যাকেজিং ইউজ করা যেতে পারে। বাট এখানে জটিল রোগের তেমন কিছু নাই। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ মেনলি আমরা ডিএনএ ম্যাপিং করি, বা ওই যে তোমার দুইটা ডিএনএ কে একসাথে মিক্স করে ফেলি। ট্রান্সজেনিক জীব তৈরি করি আমরা দুইটা ডিএনএ কে। এটাকে বলা হয়, এটাকে কি টেকনোলজি বলা হয়? দুইটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে দুইটা ডিএনএ কে একসাথে করে ফেলার যে টেকনোলজি, সেই টেকনোলজিকে আমরা কি বলি? তোমরা আছো তো? একের খ? না, ভুল বলছো। কেউই এখনো অ্যান্সারটা সঠিক দিতে পারো নাই। সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এখানে অ্যান্সারটা হবে বায়ো ইনফরমেটিক্স। কেন বায়ো ইনফরমেটিক্স? জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেহেতু ভাইয়া ওই দুটো ডিএনএ কে একসাথে করা হয়, দুটো ডিএনএ কে মিক্স করে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ বানাই, রিকম্বিনেন্ট ডিএনএ বানিয়ে ওইটার কাজ করি। এটার অ্যান্সার হবে ক, ঠিক আছে? এটার অ্যান্সার হবে ক, বা বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্সে ওই ডিএনএ এর গঠন থাকে। আমরা ওই যে তোমার ভাইরাসের ক্ষেত্রে বলছিলাম না, ভ্যাকসিন তৈরি করার ক্ষেত্রে ইউজ করা হয়। সো এটা একের ক হবে। যারা পারছো তারা মার্ক করে রাখো। কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়? কখনো যদি রোবটকে ঘোরানোর দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমরা রোবটকে কত ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারবো চাইলে? দুয়ের অ্যান্সার কত? ভেরি গুড। দুয়ের অ্যান্সার হবে ডি, বা 360 ডিগ্রি। 360 ডিগ্রি হচ্ছে অ্যান্সার, কারণ রোবট তো আর্ম, রোবোটিক আর্ম, মোটর দিয়ে চাইলে তাকে সব দিকেই ঘোরানো যায়। 3 নাম্বার,
ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি? ক্রায়োসার্জারিতে আমরা সবচেয়ে যে উপাদানগুলো ব্যবহার করে থাকি এক্ষেত্রে প্রধান উপাদান কোনটি? আজকে যে ম্যাথগুলো বা কোয়েশ্চেন গুলো দেখছো এই সবগুলো হচ্ছে এমসিকিউ। আচ্ছা ফারজানা ইয়াসমিন বলছো নাই, তুমি তো রোবট দেখেছো না? রোবট কত ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারে, মানে ঘুরতে পারে কত ডিগ্রি পর্যন্ত? সে চাইলে 360 ডিগ্রি ঘুরতে পারে, তার তো আর বাধা নাই। এমন তো না যে সে মানে তাকে 90 ডিগ্রি বেশি ঘোরানো যাবে না। একটা রোবোটিক আর্ম আছে, হাত। রোবোটিক আর্মকে কতটুকু ঘোরাতে পারো? তুমি চাইলে 360 ডিগ্রি ঘোরাতে পারো, ওইটা বলা হয়েছে। ঠিক আছে। ক্রায়োসার্জারিতে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই উপাদানটা, এলিমেন্টটা, সেটা হচ্ছে আমাদের, সবাই অ্যান্সার দাও, কেউ কাউকে মেনশন করার দরকার নেই, সবাই হচ্ছে শুধু অ্যান্সার দিবা। 3-এর অ্যান্সার হচ্ছে গ। 3-এর অ্যান্সার হচ্ছে গ, নাইট্রোজেন। আমরা জানি ক্রায়োসার্জারিতে লিকুইড নাইট্রোজেন এটা ব্যবহার করা হয়। এর আগে শুরুতে মিথেন ব্যবহার করা হতো, অক্সিজেন ব্যবহার করা হতো না, এরকম গ্যাসিয়াস বিভিন্ন সাবস্টেন্স ইউজ করা হতো, কেমিক্যাল। বাট এখন হচ্ছে নাইট্রোজেনটা ইউজ করা হয়। 4 নাম্বার, কুমিল্লা বোর্ড 2019 সালে বায়োমেট্রিক্স এর আচরণগত বৈশিষ্ট্য কোনটা? মনে আছে বায়োমেট্রিক্স এর যে দুইটা আমরা দেখছিলাম ক্লাসিফিকেশন, একটা আচরণগত, একটা শারীরবৃত্তীয়। শারীরবৃত্তীয় কয়েকটা বৈশিষ্ট্য ছিল, কয়েকটা টেকনোলজি ছিল, এবং আচরণগত কয়েকটা টেকনোলজি ছিল। বলতো আমাদের 4-এর অ্যান্সার কত? চারের অ্যান্সার কত? রেটিনা স্ক্যান কখনোই না। রেটিনা তো এটা ভাইয়া শারীরবৃত্তীয় গঠন, ডিএনএ গঠন না, এটাও তো শরীরের অংশ, শরীরের গঠন। মুখমণ্ডল শনাক্তকরণ না, এটাও তো হচ্ছে আমাদের শরীরের গঠন। তাহলে অবশ্যই অ্যান্সার হবে কি স্ট্রোক। 4-এর অ্যান্সার হবে ক। ভেরি গুড। ডিপ্রোটটা হয়েছে, রাতুলেরটা ভুল হয়েছে। ইন্দিরা হিন্দু 3-এর গ, হ্যাঁ তোমাদেরটা হয়েছে। তোমার ডিরেক্ট অ্যান্সার লিখবা, ঠিক আছে? ABCDও লিখতে পারো চাইলে, তোমরা জাস্ট ABCDও লিখতে পারো, তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটা করবে। আমি দেখবো যে কে কত পাচ্ছ। আমরা আজকে 40-45টা এমসিকিউ দেখবো, কে কত পাচ্ছ আমরা সেটা দেখবো। সেটা অ্যান্সার দিয়ে দিয়েছি। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয় কি? কঠিন নাইট্রোজেন না, আমরা লিকুইড নাইট্রোজেন ব্যবহার করি। কঠিন নাইট্রোজেন এটা হবেই না, কখনোই সম্ভব না। তারপর কার্বন মনোক্সাইড তো বিষাক্ত গ্যাস, কার্বন মনোক্সাইড ইউজ করা হয় না। কার্বন মনোক্সাইড হচ্ছে আমাদের বিষাক্ত গ্যাস, তাহলে কার্বন মনোক্সাইড কি ইউজ করা যাবে? কার্বন মনোক্সাইড বিষাক্ত গ্যাস হওয়ার কারণে কার্বন মনোক্সাইডকে নর্মালি ইউজ করা হয় না। তাহলে আমরা কি ইউজ করতে পারি? দেখি 5-এর অ্যান্সার কে দিতে পারো? পাঁচের ক, দীপ্র অ্যান্সার দিয়ে দিয়েছে। এখন দীপ্র কি দেখে দিয়েছে না দেখে দিয়েছে? আচ্ছা, উম্মে সালমা বলছো 5-এর ঘ, SD রাহুল বলছো 5-এর ঘ। তাহলে আমরা একটু যেটা করতে পারি, এখানে আমরা একটু দেখে আসি। হ্যাঁ, আমরা একটু বই থেকে দেখে আসি। অ্যান্সার হবে 5-এর ক, এটার অ্যান্সার হচ্ছে তোমার আর্গন। কিন্তু আমরা একটু রিভিউ করে আসবো যে আমরা ঠিক আছি কিনা। ক্রায়োসার্জারিতে গিয়ে আমরা একটু রিভিউ করে আসি মেইনলি কি কি ইউজ করা হতো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়ো ইনফরমেটিক্স, আমি একটু দেখে আসি। হ্যাঁ, আমরা জানি মেইনলি লিকুইড নাইট্রোজেন ইউজ করা হয়, এছাড়া আরো বেশ কিছু জিনিসপত্র ইউজ করা হতো। তো আমরা একটু ওই জিনিসগুলো দেখে আসবো। আচ্ছা, এই তো। তাহলে ক্রায়োসার্জারিতে মেইনলি আমাদের কি কি ইউজ করা হতো? তরল নাইট্রোজেন, এই যে লিকুইড নাইট্রোজেন, এখানে দেখো লিকুইড নাইট্রোজেন কিন্তু বেশি ইউজ করা হতো। ঠিক আছে, লিকুইড নাইট্রোজেন। এটা ছাড়াও আমরা যেটা করতে পারতাম, এই যে নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, ইথাইল ক্লোরাইড এবং ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন। দেখছো আমরা কি করতে পারি? সাধারণত পৃথক পৃথক ভাবে তরল নাইট্রোজেন ইউজ করতে পারি, অথবা কার্বন ডাইঅক্সাইডের তুষার ইউজ করতে পারি। আর্গন এবং সমন্বিত হবে ডাইমিথাইল ইথার, প্রোপেনের মিশ্রণ ইউজ করতে পারি। তাহলে আমাদের এখানে আর্গন ইউজ করা যায়, প্রোপেন ইউজ করা যায়, সমন্বিত হবে ডাইমিথাইল ইথার।
ডাইমিথাইল ইথারের সাথে প্রোপেন ইউজ করা যেতে পারে। লিকুইড নাইট্রোজেন সবার মনে থাকে। কার্বন ডাইঅক্সাইডের তুষার, এটা হচ্ছে তোমার আইস, কার্বন ডাইঅক্সাইডের যে আইস সেটা ইউজ করা যেতে পারে। আর্গন ইউজ করা যেতে পারে। ডাইমিথাইল ইথার আর প্রোপেন এটা ইউজ করা যেতে পারে। তাহলে এটার সাথে কিন্তু আমাদের কার্বন মনোক্সাইড, এটা মনোক্সাইড তো না, আবার ডাইমিথাইল ইথেনও তো না, ডাইমিথাইল ইথার ইউজ করা হয়, ডাইমিথাইল ইথার ইউজ করা হয়। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আর্গন। ওকে, 5 ক অনেকেই ভুল করছো। এটা ভুল করার কারণ কি? তোমরা রিভিশন দাও নাই। হ্যাঁ, তোমরা রিভিশন দাও নাই। 6 নাম্বার, জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা, মানুষ বা জীব দেহ, এই জীব দেহ সংক্রান্ত তথ্য আমরা ব্যবস্থাপনা করব, মানে ম্যানেজ করব, ইনফরমেশন গুলো ম্যানেজ করব। সেক্ষেত্রে কোন টেকনোলজিটা আমরা ইউজ করতে পারি? দীপ অ্যান্সার দিয়ে দিয়েছো। 6 ক আকবর, 6 ক, 6 ক, 6 ক, ভেরি গুড। জীব সংক্রান্ত ওই যে ডিএনএ ঘটিত বা বিভিন্ন ধরনের কমপ্লেক্স স্ট্রাকচার, এটা আমরা মানুষ মনে রাখতে পারে না, এক্ষেত্রে কম্পিউটারকে দিয়ে মনে রাখাই এবং ওইটাকে দিয়ে ড্রাই ল্যাবের কাজগুলো করাই, ওখানে আমরা অনেকগুলো এক্সপেরিমেন্ট করি। সো এটা অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে না, ন্যানো টেকনোলজি না, ক্রায়োসার্জারি, এটা হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স, কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করা, সেটাকে বায়ো ইনফরমেটিক্স বলে। এরপর টপ ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া যায় এবং এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? টপ ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া যায় আমরা জানি। টপ ডাউন মানে কি? বড় থেকে ছোট করা। এই ক্ষেত্রে এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটা? 7-এর অ্যান্সার কত? ভেরি গুড, সবাই পারো। দেখছো এগুলো কিন্তু একদম সহজ আসবে, এই কোশ্চেন গুলো একদমই সহজ আসবে, মানে এখানে কঠিন তেমন কিছুই নাই, জাস্ট তোমাকে ওই রিডিং পড়া থাকতে হবে এবং কিছু কিছু জিনিস যেগুলো আমি লিখে দিয়েছিলাম ওই জিনিসগুলো মুখস্থ করে রাখতে হবে, অথবা আমি যে বইটা দিয়ে দিয়েছি, তোমাদের যে বইটা দিয়ে দিয়েছি বই কিন্তু দাগানো আছে, বই দাগানো আছে, এই মার্ক করা জিনিসপত্রগুলো পড়লেই ইনাফ। বায়োইনফরমেটিক্স কখনোই না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কখনোই না, ক্রায়োসার্জারি কখনোই না, এটা অ্যান্সার হচ্ছে ন্যানো টেকনোলজি। আমরা জানি ন্যানো টেকনোলজিতে কি করা হয়, ন্যানো সাইজের টেকনোলজিকে কাজে লাগানো হয়। সেক্ষেত্রে অবশ্যই দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে টপ ডাউন, একটা হচ্ছে বটম আপ। নর্মালি টপ ডাউন পদ্ধতিতেই আমাদের ন্যানো টেকনোলজি দিয়ে ইউজ করা হয়, টপ ডাউন পদ্ধতি। 8 নম্বর, কম্পিউটার এথিক্স এর নির্দেশনা কয়টি? কম্পিউটার এথিক্স আমরা লাস্টের মেবি একটু তাড়াহুড়া করেছিলাম, একদম লাস্টের দিকে, যে কম্পিউটার ক্রাইম আর হচ্ছে কম্পিউটার এথিক্স, এই কয়টা জিনিস পড়ি নাই আমরা। হ্যাঁ, লাস্ট, একদম লাস্ট চ্যাপ্টারে একদম শেষে কম্পিউটার এথিক্স এবং হচ্ছে কম্পিউটার ক্রাইম, এই কয়টা জিনিস আমরা পড়ি নাই। এগুলো খুব মাইনর ছিল তো এই জন্য আমি তোমাদের পড়াইনি। যেমন যদি একটু বলে দিই, যে প্রথমে একটা টার্ম ছিল হচ্ছে, একটা টপিক ছিল আমাদের কম্পিউটার ক্রাইম। কম্পিউটার ক্রাইমটা হচ্ছে আমরা কি কি ক্রাইম করতে পারি, হ্যাকিং করতে পারি, আমরা ফ্রেকিং করতে পারি, আমরা স্পুফিং এবং স্নিফিং করতে পারি। হ্যাঁ, তারপর আরো বেশ কিছু ধরনের অ্যাটাক আছে, স্প্যামিং করতে পারি। স্প্যামিং বোঝো না? স্প্যামিং তো তোমরা বোঝো, ফেসবুকে তোমরা স্প্যামিং অনেক কিছুই বোঝো। ওই যে কেউ হয়তো আমার পোস্টে উল্টাপাল্টা নিজেদের গ্রুপ শেয়ার করলে, এগুলোকে আমরা স্প্যামিং বলি না? স্প্যামিং বলি। তাহলে সেক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত বাল্ক মেসেজ সমূহ ব্যাপকভাবে প্রেরণে ইলেকট্রনিক মেসেজ সিস্টেম ব্যবহার করলে স্প্যাম তথা স্প্যামিং বলে। মানে ওই যে তোমার মেইলে দেখবা, তোমার ইমেইল অ্যাড্রেসে অনেক ধরনের মেইল আসে, এই কোর্স ওই কোর্স, এটা কিনুন ওইটা কিনুন, এইটা ওইটা, অনেক ধরনের মেইল আসে, এই অফার ওই অফার। তো এই যে তুমি অনাকাঙ্ক্ষিত তোমার মেইল আইডিতে অনেক মেইল আসতেছে, এটাকে বলা হয় স্প্যামিং। ঠিক আছে? সাইবার আক্রমণ, সাইবার থেফট, ক্ষতিকারক সফটওয়্যার পাইরেসি করা, হার্ডওয়্যার চুরি করা, ডেটা চুরি করা, প্লেজিয়ারিজম করা, ফিশিং, এখানে অনেকগুলো টেকনোলজি আছে এবং সবগুলো টেকনোলজি খুব সুন্দর করে এক্সপ্লেইন করা আছে। হ্যাঁ, ফিশিং কাকে বলে? টোপ দিয়ে যেমন মাছ ধরে, তেমনি ইন্টারনেটে এমন কিছু সাইট আছে যেটা অত্যন্ত বিশ্বস্ত ভঙ্গিকে ইউজারকে দিয়ে তার তথ্য চুরি করে। যেমন ধরো তুমি ফেসবুকে ঢুকবা, ঠিক আছে? ফেসবুকে ঢুকলে তোমার পাসওয়ার্ড দিতে হবে, ইমেল দিতে হবে না? তো তোমাকে কি করবে জানো? ফেসবুকের মতোই একটা ওয়েবসাইট বানায় অন্য নামে, ওয়েবসাইটের অ্যাড্রেসটা কিন্তু ভিন্ন, কিন্তু দেখতে হুবহু ফেসবুকের মতো একটা তোমাকে ওয়েবসাইট পাঠাবে ওরা। তুমি তুমি তো মনে করবে তোমার ফেসবুক, তুমি এটাতে লগ ইন করবা,
কিন্তু ওইটা দিয়ে সে তোমার ইনফরমেশন সব নিয়ে যাবে। এটাকে বলা হয় ফিশিং। ফিশিং মানে মাছ ধরার মতো। হ্যাঁ, যে তুমি কি করছো, টোপ ফালাচ্ছ। টোপ এমন একটা তুমি ওয়েবসাইট বানাইছো যেটা হচ্ছে জিমেইলের মতো দেখতে। জিমেইলের মতো দেখতে ইউজার নেম দিতে হয়, পাসওয়ার্ড দিতে হয়। তো তুমি ওরকম একটা নিজের মতো ওয়েবসাইট বানায় ওটা তুমি কি করলা, কাউকে পাঠাইলা, মেইলে পাঠাইলা। তো সে মেইল যদি কেউ ওপেন করে তখন সে মনে করবে এই আমাকে তো আমার জিমেইলে ঢুকতে বলতেছে, আমি ঢুকি, আমার এটা আমারই জিমেইল, অসুবিধা কি। এখন তুমি যখনই ওখানে তোমার পাসওয়ার্ড আর মেইল দিবা তখনই তোমার আইডিটা হ্যাক হয়ে যাবে। So, এটা হচ্ছে ফিশিং বলা। হ্যাঁ, এটা লাইভ ক্লাস। হ্যাঁ, এটা লাইভ ক্লাস। এটা লাইভ ক্লাস। ফেসবুকে কিছু সমস্যা হয়েছিল আমার যেটা মনে হয়, যে এটা লাইভ ক্লাস কিছু সমস্যা হওয়ার কারণে আমরা 9টা 1-এ আসছিলাম লাইভে, আবার এখন আসতে হয়েছে। আচ্ছা ফাইন। তো এটাকে বলা হয় ফিশিং, ঠিক আছে। আর টেলিফোন বা অডিও ভিশন ব্যবহার করে ফিশিং করাকে অডিও ফিশিং বা ফিশিং বলে থাকে। এই যে কাউকে ফোনে লটারি পাওয়ার খবর তোমরা শুনছো না অনেক সময়, লটারি পাওয়ার খবর। ইভেন আমার কাছে আসছিল, বুঝছো, আমাকে বলছিল, ফোন আসছিল, ফোন এসে বলছে যে আপনি আহ কত টাকা জানি 50,000 না কত টাকা পাইছেন আপনার বিকাশে, আপনি দ্রুত 5 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে আমাদের এই নাম্বারে 500 টাকা বিকাশ করেন। 500 টাকা বিকাশ করেন, তাহলে আপনি এই যে লটারিটা জিতছেন, টাকা পাইছেন, এই পুরো টাকাটা আপনাকে দিয়ে দেওয়া হবে, পাঠিয়ে দেওয়া হবে। বুঝছো? তো আমিও তখন লাফাইছিলাম, আমি তখন ছোট ছিলাম, আমি মনে হয় কলেজে পড়তাম মনে হয় এরকম সময়। তখন এরকম আমাকে বলছিল, আমি তো পাগল হয়ে গেছি, এখনই দিব এখনই দিব। পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমি করি, আমি আপনাকে কেটে একটু পরে ফোন দিচ্ছি, আবার টাকা পাঠায় তারপর ফোন দিচ্ছি। তারা বলতেছে না, কাটা যাবে না, লাইন কাটা যাবে না, লাইন থাকা অবস্থায় আপনাকে টাকা দিতে হবে, যদি দিতে পারেন তাহলে আপনি টাকাটা পাবেন, নাহলে টাকাটা পাবেন না। বুঝছো? তাহলে আপনি পাবেন, নাহলে পাবেন না। বুঝছো? আবার ওই যে বিকাশ থেকে নাহিদ বলছেন, হ্যাঁ নাহিদ বলছি, এরকম অনেক ধরনের প্রতারক চক্র আছে, তারা বিকাশের পাসওয়ার্ড টাসওয়ার্ড তোমার থেকে নিয়ে নিবে, পিন নিয়ে নিবে। হ্যাঁ, তারপর আবার এখন কিছু টেকনিক আছে যে পিন চায় না, পিন না দিয়ে বলে কি আপনাকে পিন দেওয়া লাগবে না, আমি আপনাকে একটা নাম্বার বলতেছি, এটার সাথে আপনার পিন নাম্বার যোগ করে কত হয় সেটা বলেন। বুঝতে পারছো? সে ধরো তোমাকে 1024 একটা সংখ্যা দিল, 1024, সে বললো এটার সাথে আপনার পিনকে যোগ করলে যত হয় সেই নাম্বারটা আমাকে বলা। আপনার পিন তো আমি নিব না, পিন আমরা আমরা তো প্রতারক না, আমরা প্রতারক না, আমরা সঠিক মানুষ। আপনার পিনের সাথে এই 1024 যোগ করে যে নাম্বারটা হয় সেটা বলেন। সো পরে অনেক বোকা হয়ে ওই নাম্বারটা বলে দেয়, যার পরে ওরা কি করে, ওই নাম্বার থেকে ওদের যে নাম্বার আছে সেটা বিয়োগ করে, তাহলে পিন পেয়ে গেল। বুঝতে পারছো? এইভাবে এই কাজগুলো ওরা করে। তারপর অনেক সময় অনেকে আরো চালাকি করে, আরো চালাকি করে। হ্যাঁ, যে শুনছো না, এরকম ছোটবেলায় এরকম খেলা খেলছো তো, যে মনে মনে একটা সংখ্যা চিন্তা করো, সেই সংখ্যার সাথে আমি এত দিলাম, এটাকে ডাবল করো, সেখান থেকে ও যত পায় তাকে ফেরত দিয়ে দাও, তাহলে তোমার কত হইলো, তোমার হচ্ছে এত হলো। এরকম পড়ছো না? ইভেন তোমাদের আইসিটি ক্লাস 6-এই তো মনে একটা গেম ছিল, কম্পিউটার কম্পিউটার খেলা, নাকি 7-এ মেবি, যে 20 রিপ্লাই করতো। ইনপুট ছিল, তারপর প্রসেসর ছিল, মেমোরি ছিল, আউটপুট ছিল। সবাই কয়েকজন দলে ইনপুটে ভাগ হয়ে গেছে, কয়েকজন দল আউটপুটে ভাগ হয়ে গেছে। শিক্ষক একটা নাম্বার দিত, সেই নাম্বারটা ঘুরে ফিরে যেভাবে আসতো 20 হয়ে যেত। করছো না? ওরকম আর কি, যে পিন নিবে না, কিন্তু এমন ভাবে নিবে যাতে তুমি বুঝতেও না পারো। আর গতকালকে মেনলি ফেসবুকের সার্ভার ডাউন হয়ে গিয়েছিল 6 ঘন্টার জন্য অলমোস্ট, যেখানে বলা হয় অলমোস্ট 5 বিলিয়ন বা 6 বিলিয়ন অনেকে বলতেছে যে ডলার ক্ষতি হয়েছে ফেসবুকের। তো এটা আসলে কি হয়েছে সেটা এখনো বলা যাচ্ছে না, এটা এখনো রিসার্চ চলতেছে এটা। ইভেন আমার বড় ভাইয়া, ইভেন আমার বড় ভাইয়া, আমাদের আমার ফ্যামিলির সবচেয়ে বড় ভাইয়া, আমার সবচেয়ে বড় ভাই, উনিও এরকম ই করে কত টাকা, 2,500 না 3,000 টাকা, সরি 10,000 টাকা, 10,000 টাকা, হ্যাঁ ভাই 10,000 টাকা এরকম দিয়ে দিছে বিকাশের। বুঝতে পারছো?
সো এরকম অনেক ধরনের প্রতারক চক্র বের হয়েছে যারা এই কাজগুলো করে ফোন দিয়ে, এটাকে বলা হয় ভিশিং। হ্যাঁ, একটা হচ্ছে ফিশিং, একটা হচ্ছে ভিশিং। সো ফিশিং আর ভিশিং এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, বুঝতে পারছো? দারাজের নামে আকর্ষণীয় গিফটের কথা বলে ধীরাজ লিখেছিল, হ্যাঁ ধীরাজ লেখে। তারপর আরো অনেক ধরনের প্রতারক চক্র আছে। হ্যাঁ, ছোটখাটো মাইনর খুব চেঞ্জ করে তো তুমি বুঝবাও না, অনেকে খেয়ালই করবে না। দারাজের জায়গায় DARAZ না, এখানে হয়তো ডাবল এ দিয়ে দিবে, মানে তোমার বোঝার কোনো উপায় নাই যেটা দারাজ কি দারাজ না। তুমি বলবা সব তো ঠিকই আছে, DARAZ, কিন্তু ও যে ওখানে DARA যে লিখছে তুমি এটা খেয়ালই করবে না, বুঝছো? তাহলে এই রকম টেকনিক ইউজ করে, তাহলে এই ওয়েবসাইট ইউজ করে এটা করাকে বলা হয় ফিশিং। আর তোমার ফোন কল বা অডিও কল করে মানুষ কিভাবে প্রতারণা করা সেটাকে বলা হয় ভিশিং। ঠিক আছে, ফাইন। তো এরকম কিছু ক্রাইম ছিল, এই ক্রাইম গুলো একটু পড়বা। হ্যাকিং কাকে বলে, হ্যাঁ, ফ্রেকিং কাকে বলে, স্পুফিং এন্ড হচ্ছে স্নিফিং কাকে বলে, এই জিনিসগুলো একটু দেখবা। তারপর এখানে আর বেশ কিছু জিনিসপত্র ছিল, সুফল কুফল ছিল। এন্ড ফাইনালি এখানে একটা আছে, লাস্ট একটা টপিক আছে। টপিকটা এখানে কি নাই? কেন নাই, কেন নাই, কেন নাই? এথিক্স। হ্যাঁ, কম্পিউটারে এথিক্স নামে একটা জিনিস আছে। আচ্ছা, এটা মনে হয় এই বইয়ে নাই। কেন নাই? এথিক্স থাকার কথা তো। এই যে 1992 সালে কম্পিউটার এথিক্স ইনস্টিটিউট কম্পিউটার এথিক্স এর 10টি নির্দেশনা তৈরি করে। এই যে 10টি নির্দেশনা তৈরি করে। এথিক্স মানে কি? এথিক্স মানে তুমি বলতে পারো এই যে তুমি কোনো কিছু ইউজ করছো, তোমার সেই নৈতিকতা, এথিক্স মানে নৈতিকতা। তাহলে কম্পিউটার যখন ব্যবহার করবা তখন তুমি এই 10 এথিক্স মেনে চলবা, মূল্যবোধ বা নৈতিকতা মেনে চলবা তুমি। ঠিক আছে, এটা হচ্ছে 1992 সালে কম্পিউটার এথিক্স ইনস্টিটিউট কম্পিউটার এথিক্স এর বিষয়ে 10টি নির্দেশনা তৈরি করে। তোমাদের আমি এই বইটা পিডিএফ দিয়ে দিয়েছি, এই বইটা পিডিএফ দেখানো আছে, তোমরা এটা দেখেই পরীক্ষা প্রিপারেশন নিতে পারবা। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা এই বইটার, সবগুলো জিনিস দেখানো আছে। তো তোমরা এই বইটা ডাউনলোড করে নিবা, ঠিক আছে? অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তাও তোমরা এটা ডাউনলোড করে নিবা। নৈতিকতা, তাহলে এই 10টা নৈতিকতা আমাদের মেনে চলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম? 8-এর অ্যান্সার হচ্ছে 10। 8-এর অ্যান্সার হচ্ছে 10 নয়। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? মানুষ যেটা চিন্তা ভাবনা করে সেটাকে আমি যন্ত্রের মাধ্যমে প্রকাশ করব, তাহলে সেটাকে কি বলে? বায়োইনফরমেটিক্স? কখনোই না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং? কখনোই না। ভার্চুয়াল রিয়েলিটি? কখনোই না, কখনোই না। নয়ের গ ভুল বলছো জাহাঙ্গীর, তুমি ভুল বলছো। এটা কৃত্রিম বুদ্ধিমত্তা হবে। কেন? কারণ তুমি মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করবা, তুমি মানুষের কাল্পনিক জগৎকে বানাবা না। তুমি মানুষের চিন্তা, মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে কম্পিউটারকে দিয়ে তুমি সেভাবে চিন্তা ভাবনা করাবা। এটাকে বলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 10 নম্বর, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন? দেখি, তোমার কাছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্র আছে, হার্ডওয়্যার আছে। আচ্ছা, আমি তো বলেই দিলাম, হার্ডওয়্যার আছে, তুমি এটাকে পরিচালনা করবা, মানে এটাকে চালাবা, এটাকে চালাবা। তাহলে সেক্ষেত্রে কি করা যায়? কোনটা লাগবে? 10-এর ঘ, জাহাঙ্গীর বলতেছো 10-এর ঘ ইন্টারনেট। কম্পিউটার চালাইতে ইন্টারনেট লাগে? কম্পিউটার চালাইতে ইন্টারনেট লাগে? হার্ডওয়্যার লাগবে না, তোমার তো অলরেডি আছে, যন্ত্রপাতি আছে। তোমাকে এগুলো পরিচালনা করতে হবে, পরিচালনা করতে হবে। গ, মানুষের জ্ঞান? এক্স্যাক্টলি মানুষের জ্ঞান না, এটা হচ্ছে সফটওয়্যার লাগবে।
তোমার কাছে যদি সফটওয়্যার থাকে তুমি কম্পিউটারকে চালাতে পারবে। যাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, ওরাও তো চালাতে পারবে, ওরাও তো টাপ টুপ টিপাইতে পারবে, পারবে না? মেইনলি বলা হচ্ছে ওই মেশিন গুলোকে কন্ট্রোল করার জন্য কি লাগে? সফটওয়্যার লাগে। হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার লাগে। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে খ। এটা ভুল করছো সবাই। আমরা এখানে পরিচালনা করেছি, হ্যাঁ পরিচালনা করেছি, এটা একটু মাথায় রাখবো। পরিচালনা মানে তুমি সেটাকে চালাবা। মেশিন আছে, হার্ড ডিস্ক, মনিটর, কম্পিউটার, র্যাম সব আছে, তুমি এটাকে চালাবা। কন্ট্রোল করবা কিভাবে, পরিচালনা করবা কিভাবে? অবশ্যই সফটওয়্যার লাগবে। সফটওয়্যার ছাড়া, উইন্ডোজ অপারেটিং সিস্টেম ছাড়া তুমি এগুলো কিচ্ছু করতে পারবে না। কিচ্ছু করা সম্ভব, অপারেটিং সিস্টেম লাগবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? দেখি কে বলতে পারে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? আমরা বলছিলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করার সময় আমরা বলছিলাম, দেখি কে কয়টা পারে। আজকে তোমাদের সবার পরীক্ষা হচ্ছে, কে কতগুলো পারবা আজকে সেটা টেস্ট হয়ে যাবে। ই কলাই, ই কলাই তো হচ্ছে আমাদের ইয়ের নাম, ব্যাকটেরিয়ার নাম। ই কলাই তো হচ্ছে ব্যাকটেরিয়ার নাম। জনক, জনক কে আবিষ্কার করছে? এটা হবে পল বার্গ। পল বার্গ, পল বার্গ, হ্যাঁ পল বার্গ হচ্ছে উনি এটার জনক। দেখে আসি, তোমাদের যদি কনফিউশন থাকে ভাইয়া দেখাই দেই। এই দেখো এখানে কি বলা হয়েছে, 1972 সালে পল বার্গ বানরের ভাইরাস এবং ডিএনএ সংযোগ ঘটিয়ে প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে। ঠিক আছে, পল বার্গ, পল বার্গ, এই জন্য ওনাকে কি বলা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক পল বার্গকে। হ্যাঁ, হার্বার্ট বয়ারও আছে, উনি সর্বপ্রথম ট্রান্সজেনিক জীব তৈরি করে, বাট ওনারটা না। যিনি প্রথম ডিএনএ রিকম্বিনেন্ট, ডিএনএ জোড়া লাগায়, তিনি হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক। ঠিক আছে, আচ্ছা। সাদিয়া বলছে নেট ছিল না, আসতে পারে না, সমস্যা নেই ভাই, এখন তো আসছে। 10 ন্যানোমিটার সমান সমান কত মিটার বলো? 12। সবাই 12 এর অ্যান্সারটা একটু বলো। আহ, জয়ী বলতেছে সবগুলো আবিষ্কারকের নাম, চেষ্টা করি বাট মনে থাকে না। ইটস ওকে, ইটস ওকে, সমস্যা নেই, তুমি চেষ্টা করতে থাকো, ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, ফুল মনে না থাকলে সমস্যা নেই, হয়ে যাবে একটা না একটা সময়, দেখবা মনে পড়ে যাবে। চেষ্টা করতে থাকো, চেষ্টা করলে অবশ্যই অবশ্যই সেটা ফল তুমি একদিন পাবে। 10 ন্যানোমিটার সমান সমান কত? 1 ন্যানোমিটার সমান সমান কত এটা বলতে পারো? অনেকে যেটা করবে 1 ন্যানোমিটার সমান সমান লিখে দিবে, বুঝছো? অনেকে যে ভুলটা করবে সেটা হচ্ছে সবাই 1 ন্যানোমিটার সমান সমান কত সেটা লিখে দিবে। 1 ন্যানোমিটার সমান সমান 10⁻৯ মিটার, এটা মনে রাখবে। অনেকে যেটা করবে এক নজরে এটা অ্যান্সার দিয়ে দিবে, কিন্তু পরীক্ষায় যে তোমাকে বলছে 10 ন্যানোমিটার, এটা কেউ খেয়াল করবে না। 10 দিয়ে গুণ করতে হবে জাস্ট। 10 দিয়ে গুণ করা মানে কি? এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে? মলিকুলার কম্পোনেন্ট মানে অণুর মতো একটা কম্পোনেন্ট। অণু ছোট, একদম মলিকুলার, অণু লেভেলে, পরমাণু, অণু পরমাণু লেভেলে কোন একটা কম্পোনেন্ট থেকে তুমি একটা অবজেক্ট বানাইছো, তাহলে সেটাকে কি বলবে?
বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে রিকম্বিনেন্ট ডিএনএ। বায়োইনফরমেটিক্স হচ্ছে জীবের বৈশিষ্ট্যগত যে প্রোটিন রয়েছে, আমিষ রয়েছে, আরএনএ রয়েছে, ডিএনএ রয়েছে, এসব তথ্য কম্পিউটারে স্টোর করে রাখা এবং ওষুধ আবিষ্কার করা। ক্রায়োসার্জারি তো নিজের চিকিৎসা, তাহলে এই তিনটা কোনোটাই হবে না। অ্যান্সার হচ্ছে ন্যানো টেকনোলজি। ভেরি গুড, সবাই পারছো এটা। নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলে? অনলাইনে অন্যের অনেক তথ্য আছে, সেই তথ্যকে তুমি নিজের নামে চালিয়ে দিলা, তাহলে সেক্ষেত্রে সেটাকে কি বলা হবে? অনলাইন থেকে কপি করে সেটা দিয়ে দিছ। ভার্সিটিতে এটা সবচেয়ে বেশি হয়, বুঝছো? ভার্সিটিতে যে সমস্যাগুলো থাকে এগুলো তো বই খুঁজে পাওয়া যায় না, নর্মালি অনলাইনে সবাই সার্চ করে, বিশেষ করে সিএসসি প্রবলেম গুলো ওরা সবাই কি করে, অনলাইনে যে সলিউশন থাকে ওইটা হুবহু কপি করে দিয়ে দেয় বুঝছো? সেক্ষেত্রে ওদের মার্কস কাটা যায়। তো এই যে অন্যের জিনিসকে নিজের নামে চালিয়ে দিয়েছে এটাকে কি বলে? তো 9 10 পড়ে আসছো এটা। সরি, 14 অ্যান্সার হচ্ছে ঘ, প্লেজিয়ারিজম। আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটা? তুমি আণবিক পর্যায়ে বা আণবিক পর্যায়ে গিয়ে অণু পরমাণু লেভেলে গিয়ে কোন ধাতব পদার্থকে পরিবর্তন করতেছো বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো, তাহলে সেক্ষেত্রে কোন প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে? বোঝাই যাচ্ছে আমরা আণবিক পর্যায়ে যেহেতু খুব ছোট লেভেলে জিনিস চিন্তা করছি, তাহলে এটা অবশ্যই ন্যানো টেকনোলজি হবে। মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? মানুষ যে দুঃসাধ্য কাজ করে সেই কাজের প্রযুক্তি কোনটা? অনেক ধরনের প্রযুক্তি কাজ করে, বাট মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি, মানুষ যে কাজটা করতে পারে না সেটা কোন প্রযুক্তি করে? 16। মানুষ যে কাজটা করতে পারে না সেটা অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে, এটা তো আসলে ওইটা না, মানুষের দুঃসাধ্য না। তারপর ভার্চুয়াল রিয়েলিটিও না, কৃত্রিম বুদ্ধিমত্তা হওয়ার কথা না, এটা হওয়ার কথা রোবট, রাইট? এটা হওয়ার কথা রোবট, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে রোবট। 16 ক অ্যান্সার হওয়ার কথা, কিন্তু এখানে ঘ দেওয়া আছে, হ্যাঁ এটা ভুল করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা হওয়ার কথা না, হ্যাঁ এটা 16 এর কয় অ্যান্সার হওয়ার কথা, রোবোটিক্স। কারণ মানুষ যে কাজ করতে পারে না সেটা রোবট করতে পারে, বড় বড় জিনিস উঠানো নামানো, হ্যাঁ কন্ট্রোল করা, এগুলো হচ্ছে 16 ক হওয়ার কথা, এটা ক অ্যান্সার হবে, এটা ভুল আছে, এখানে ভুল করা হয়েছে। 17 ন্যানো বলতে কি বোঝায়? 10^9, সবাই জানো ন্যানো মানে 10^9। এই 10^8 কেন? ভুল তো, ন্যানো মানে তো 10^9 নাকি 10? 1 অ্যাংস্ট্রম হচ্ছে 1/10, 10^9ই হবে, 10^9 হবে, হ্যাঁ এটা এখানে ভুল করছে। ন্যানোমিটার মানে এটা হতে পারে 10 ন্যানো বলতে কি বোঝায়, তাইলে 10^8 হইতো, হ্যাঁ এটাও ভুল। গ হবে 10^9, ন্যানো মানে 10^9, সবাই জানে, ঠিক আছে এটা এখানে ভুল করছে। আচ্ছা ঠিক হ্যাঁ, আমরা সামনের কোশ্চেনে, কোন ব্যক্তিকে অদ্বিতীয় ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটা? আমরা চাই কোন ব্যক্তি একদম
খুঁজে বের করবো, একদম তাকে পারফেক্টলি খুঁজে বের করবো, তাহলে সেক্ষেত্রে শনাক্ত করার প্রযুক্তি কোনটা? বায়ো ইনফরমেটিক্স না, বায়ো ইনফরমেটিক্স হওয়ার কথা না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হওয়ার কথা না, ন্যানোটেকনোলজির কথা না, বায়োমেট্রিক্স হওয়ার কথা। ফিঙ্গারপ্রিন্ট, তারপর ডিএনএ ম্যাচিং, ফেসিয়াল আনলক, আইরিশ স্ক্যান, এগুলো হচ্ছে আমরা বলতে পারি মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করার জন্য ইউজ করা। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 18 এর ঘ। 19, কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ? গ্লোবাল ভিলেজে অনেকগুলো উপাদান আছে আমরা জানি, বাট এখানে কোন উপাদানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এটা ছাড়া হবেই না, অসম্ভব। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া কখনোই কোনো ঘটনা সম্ভব না। ভেরি গুড, সবাই অ্যান্সার দিয়েছে ক। তাহলে ইন্টারনেট ছাড়া কখনোই এটা সম্ভব না, তাহলে অ্যান্সার হবে আমাদের ক 20। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনাকে কি বলে? তুমি অনলাইনে ব্যবসা করছো, যেমন তুমি হচ্ছে ই ভ্যালি, তুমি হচ্ছে ই ভ্যালির মালিক, তুমি অনলাইনে ব্যবসা করছো, তুমি ই ভ্যালি না দিয়ে এখন তুমি ডি ভ্যালি দিবা, এ ভ্যালি দিবা, হ্যাঁ, বি ভ্যালি দিবা, ই ভ্যালি দিবা না। নতুন একটা ব্যবসা খুলতে চাচ্ছ বি ভ্যালি নামে, বা ডি ভ্যালি, ই ভ্যালি, এফ ভ্যালি, তাহলে সেটা কোন ব্যবসা হবে? এবং এটাকে কি বলবে? ইমেল? কখনোই না। ই ট্রেড, অনলাইন ব্যবসায় হতে পারে। ই কমার্স কোনটা? নাকি ই গভর্নেন্স? নাকি ই গভর্নেন্স কোনটা হতে পারে বলো? ই ট্রেডও হতে পারে, আবার ই কমার্স হতে পারে, কিন্তু কোনটা অ্যাকচুয়ালি হবে সেটা বলো। ই ট্রেড নাকি কোনটা হওয়া উচিত? ই কমার্স। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কি বলে? আমার মতে এটা দুইটাই হতে পারে, কারণ ই ট্রেডও তো হচ্ছে ইলেকট্রনিক্যালি ট্রেড মানে ব্যবসা করা, আবার হচ্ছে ই কমার্স, ই কমার্স মানে হচ্ছে ইলেকট্রনিক্যালি ব্যবসা করা। সেক্ষেত্রে ই কমার্স মানে এটা এরকম হতে পারে যে তুমি জাস্ট সেল করতেছো, বাট তুমি যখন আনবাও মানে নিয়েও আসবে আবার বিক্রিও করবা, তুমি কিনবা আবার তুমি বিক্রি করবা, তাহলে সেক্ষেত্রে আই থিঙ্ক এটাকে ই ট্রেড বলা যেতে পারে না? ট্রেড মানে তো ব্যবসা, ট্রেড লাইসেন্স, ব্যবসা লাইসেন্স। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে এটা হচ্ছে ই ট্রেডার্স বা ই কমার্স। আচ্ছা, ই কমার্স বলতে পারি, ই কমার্স, কমার্স মানে তো ব্যবসায়ী। আই থিঙ্ক ই ট্রেড তো আমরা কখনো শুনি নাই, তো আমরা ই কমার্সই দিতে পারি। আচ্ছা, ই ট্রেড হচ্ছে শুধু ক্রয় বিক্রয় করা। আচ্ছা, ই ট্রেড হচ্ছে শুধু ক্রয় বিক্রয় করা। আচ্ছা, আর তুমি ই কমার্স হচ্ছে তুমি অনলাইনে কি করছো? পরিচালনা করছো। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ই কমার্স বলতে পারবো। হ্যাঁ, অ্যান্সার হবে ই কমার্স, অ্যান্সার হবে ই কমার্স। ওকে, 21, কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? কোথায় গিয়ে আউটসোর্সিং করা যায়? ফ্রিল্যান্সাররা কোথায় গিয়ে কাজ করে? কোথায় গিয়ে কাজ করে টাকা ইনকাম করে বলো?
মৃত্তিকা, মৃত্তিকা আছো আমাদের সাথে। হাই ভাইয়া, হাই। ই কমার্স হবে, ই কমার্সে হওয়ার কথা, ঠিক আছে। কোনটি আউটসোর্সিং? তুমি টাকা ইনকাম করতে যাচ্ছ, তাহলে টাকা ইনকাম করতে গেলে তুমি কোন জায়গায় যাবা, কোন ওয়েবসাইটটাতে যাবা? আমার স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন দেখা গেলে বলবো, না দেখা গেলেও বলবো। টুইটার না ডিগ, সেটা হওয়ার কথা না। মাই স্পেস সেটা হওয়ার কথা না। এটা তো একটা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তাহলে ওডেস্ক হতে পারে, ওডেস্ক। আজকে টিচার্স ডে, হ্যাঁ আজকে যতটুকু মনে পড়ে যেভাবে সবাই মানে উইশ করতেছে, আই থিঙ্ক আজকে টিচার্স ডে। হ্যাঁ, কেউ বলতেছে মাই স্পেস, কেউ বলতেছে ওডেস্ক। আমরা একটু দেখে আসি। মাই স্পেস হচ্ছে সোশ্যাল মিডিয়া, একটা সোশ্যাল মিডিয়া। মাই স্পেস না, হ্যাঁ এটা ওডেস্ক হবে। ওডেস্ক আমরা যাই, দেখো ওডেস্ক হচ্ছে একটা ই কমার্স প্ল্যাটফর্ম, হ্যাঁ মার্কেট প্লেস, যেখানে গিয়ে আপওয়ার্কের মতো এরর এস্টাবলিশিং আছে, এরর আসছে, বাট তুমি চাইলে সাইন আপ করতে পারো। হ্যাঁ, ওয়ার্ক এট ওডেস্ক কিন্তু দেখো লেখা আছে। তাহলে অ্যান্সার হবে ওডেস্ক। জিন ফাইন্ডিং গবেষণা কি ব্যবহার করা হয়? জিন ফাইন্ডিং, তুমি তোমার জিনকে ফাইন্ড করছো, তোমার জিন কি, তোমার ভূত কি, জিন কি, এগুলো বের করছো। এই ক্ষেত্রে আমাদের কোন টেকনোলজি ইউজ করা লাগবে? আমরা ন্যানো টেকনোলজি প্রথমে ইউজ করতে পারি না। জিন ফাইন্ডিং এ মেইনলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ইউজ করা হয় না। হ্যাঁ, বায়োমেট্রিকও না, এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। কারণ জিনের তথ্য অনেক অনেক বেশি, তো এগুলো কম্পিউটার ছাড়া রাখা যায় না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো মানে হচ্ছে যেটা ডিএনএ কে রিকম্বিনেন্ট করবা, রিকম্বিনেন্ট ডিএনএ কে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলছি। তাহলে 22 অ্যান্সার হচ্ছে ক। তেইশ, ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগ কে কি বলে? ইন্টারনেট ব্যবহার করে তুমি তোমার নিজের কাজের চাহিদা মেটাচ্ছ, তুমি আর অফিসে যাও না, তাহলে সেক্ষেত্রে সেটাকে কি বলে? ই ট্রেড, ই কমার্স, ই গভর্নেন্স, নাকি আউটসোর্সিং? তুমি ঘরে বসেই টাকা কামাচ্ছ, তাহলে সেক্ষেত্রে আমরা যেটাকে বলতে পারি এটা হচ্ছে আউটসোর্সিং। 23 ক। 24, কোনটি বায়োমেট্রিক্স এর প্রধান উপাদান? বায়োমেট্রিক্স এর অনেকগুলো উপাদান আছে আমরা জানি, বাট কোনটা প্রধান উপাদান? বায়োমেট্রিকের প্রধান উপাদান কোনটা? হ্যান্ড জিওমেট্রি, এটা কোথেকে পাইছো ভাইয়া? বায়োমেট্রিক্স এর সবচেয়ে প্রধান উপাদান কোনটি? রোবট। রোবট তো বায়োমেট্রিক ইউজ করা হয় না নর্মালি। পাসওয়ার্ড না, পাসওয়ার্ড ইউজ করা হয় না। ইংরেজি সংখ্যা না। হ্যান্ড জিওমেট্রি হচ্ছে সবচেয়ে বেশি সেফ, হ্যাঁ সিকিউর।
হ্যান্ড জিওমেট্রি হচ্ছে বায়োমেট্রিক্স এর প্রধান উপাদান। হাত দিয়ে কি করা হয়, তোমার হাতের গঠন, রক্তনালিকা এগুলো মাপা হয়, রাইট? তাহলে এগুলোকে আমরা বলতে পারি এটা হচ্ছে বায়োমেট্রিক এর প্রধান উপাদান। 25 নাম্বার, চোখের রেটিনার ইমেজ ব্যবহার করা হয় কোথায়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ, ন্যানোটেকনোলজিতে, বায়োমেট্রিক্স, হ্যাঁ বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স এ না। তাহলে 25 অ্যান্সার হচ্ছে ঘ। আমাকে একটু জানাও, সো ফার তোমরা 25-এ কত পেয়েছো নিজেরা বলো। ভুল তো দেখছো যে ভুল হয়েছে ভাই 4টা 5টা, ভুল হয়েছে ভাই 10টা। নিজেরা বলো, চ্যাপ্টারটা পুরোটা আমি পড়ায় দেওয়ার পর তুমি নিজে হয়তো রিডিং পড়ো না, আমি জানি, পড়োই নেই সেটা আমি জানি, বিশ্বাস করি যে তোমাদের হয়তো এই কতটা 18-20 জনের মধ্যে তোমরা হয়তো 10 জনও পুরো বইটা পড়ো না, আমি জানি, বা রিডিং পড়ো নাই। তোমরা কিছুদিন পরে বুঝবে না এটা রিডিং পড়ার মাহাত্ম্যটা কি। যখন এমসিকিউ পারবে না, 1 নাম্বার 2 নাম্বার জন্য এ প্লাস নিয়ে যাবে, তখন বুঝবা যে আসলে এই চ্যাপ্টারের দাম কত ছিল। বলো কত এসে, কে কত পাইছো? জয় পেয়েছো 20, আকবর পেয়েছো 24, মাশাআল্লাহ, ভেরি গুড। জাহাঙ্গীর পেয়েছো 20, খারাপ না, ভালো। কাউসার পেয়েছো 14 আউট অফ 18। কেন 18টা কেন? আমার টোটাল 25টা দেখছি। ছয় সাতটা ভুল হয়েছে। আমি পরের ক্লাসে, আচ্ছা আমি পরের ক্লাসে জয়েন হচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই মইন। আজকে আমাদের অনেকটা এক্সামের মতো ছিল। তোমাদের সামনে এক্সাম নেওয়া হবে, হ্যাঁ আমি শুক্রবার একটা এক্সামের ব্যবস্থা করছি, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। তোমাদের শুক্রবার একটা এক্সাম নেওয়া যায় কিনা সেটা চেষ্টা করছি ভাইয়া। আচ্ছা সমস্যা নেই। বাকিরা কি তো, টিনা বলছে সে 21 পেয়েছে, দ্যাটস গ্রেট। আর কেউ? আচ্ছা ঠিক। তোমরা এখানে তো পরীক্ষা দিচ্ছ, এখানে যেটা দিচ্ছ না এটা একটা পরীক্ষা, এখানে যেটা দিচ্ছ এটা একটা পরীক্ষা। বাট দো তোমরা যেহেতু বলেছো, আমি তোমাদের শুক্রবার একটা পরীক্ষা নিব, ঠিক আছে? শুক্রবার একটা পরীক্ষা নিব, ক্লাসের মাঝখানে নিব, তোমাদের সময় দিয়ে দিব, তোমরা সেই সময় গিয়ে পরীক্ষাটা দিবা। অথবা এমন দিতে পারি সারাদিন সময় থাকবে, সকাল 12টা থেকে রাত 12টা পর্যন্ত, তোমার যখন সময় হবে তুমি গিয়ে পরীক্ষা দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম রয়েছে দেখতে পাচ্ছ? দেখো তো স্ক্রিনটা। হ্যাঁ স্ক্রিন তো দেখা যাচ্ছে। মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম রয়েছে? সবাই পারার কথা এটা, আবার নাও পারার কথা, কারণ সবাই তো পারবে এমন কথা না, সবাই হয়তো মুখস্থ করে নাই। এবং এটা না মুখস্থ করলেও ইসে পাওয়ার কথা, তোমার বায়োলজিতে পাওয়ার কথা। ভেরি গুড। মঈনুদ্দিন, আকবর, হাসান, চমক, সাদিয়া, শ্রেয়া, ফাহমিদা সবাই পারতেছো এটা। জাহাঙ্গীর 216টা রাইট নাকি 23টা? 216টা কি আছে, হাড় নাকি নাকি 208টা বলতো? মানবদেহে হাড়ের সংখ্যা তো চেঞ্জ হয়, ছোটবেলা বেশি থাকে, বড়বেলা কম হয়ে যায়। হাড়ের সংখ্যা কয়টা বলো তো দেখি, যদি আমার এক্স্যাক্টলি মনে নাই। 23 জোড়া তো ক্রোমোজোম, আমি হাড়ের সংখ্যা জিজ্ঞেস করছি। মানুষের বডিতে হাড়ের পিস কয়টা আছে? তাহিয়া বলতেছে 23টা না, 23টা কেন হবে? আমরা হাড়ের সংখ্যা বল, 206টা আছে। ছোটবেলায় 300টা থাকে।
206টা আচ্ছা ঠিক আছে, এই তোমরা পারছো দেখছো। আর তাহলে মানুষের শরীরে হাড় থাকে 206টা, প্রাপ্তবয়স্ক শরীর আই থিঙ্ক, প্রাপ্তবয়স্ক বাচ্চাদের শরীরে আরো বেশি থাকে। আর এখানে আমাদের মানুষের শরীরে ক্রোমোজোম থাকতেছে 23 জোড়া। সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ হলো কোনটা? এখানে কোন পরিবেশটা ভার্চুয়াল রিয়েলিটি তোমার কাছে মনে হয়? তোমার কাছে এখানে কোন পরিবেশটা ভার্চুয়াল রিয়েলিটির জন্য উপযুক্ত মনে হয় বা সাধারণ মনে হয়? আচ্ছা, এটা অ্যান্সার হবে গ। ভেরি গুড, সবাই পারছো। মাত্র থ্রি ডি পরিবেশ আমরা দেখবো কি আছে না হচ্ছে। 28, উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোনটি ব্যবহার করা হয়? আমরা শস্যকে উচ্চ ফলনশীল করতে চাচ্ছি। হ্যাঁ, ওই যে আমরা বলছিলাম না বিভিন্ন ধরনের উন্নত জাত আবিষ্কার করা হয়, সেক্ষেত্রে কোন টেকনোলজি ইউজ করা হয়? ভেরি গুড, 28 সবাই পারছো। 28 হচ্ছে খ। এইবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এইবার দুটাকে কম্বাইন করে রিকম্বিনেন্ট ডিএনএ বানাবো, এবং সেই রিকম্বিনেন্ট ডিএনএ বানাই আমার জাত উন্নত করার চেষ্টা করবো। মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি মানুষকে সহায়তা করে? আমরা যখন মোবাইল সিম কিনতে যাই দোকানে, এখন কোন প্রযুক্তি আমাদের সহায়তা করে বলো? কোন প্রযুক্তি দিয়ে আমাদের মোবাইল সিম কিনতে হয়? 29 হচ্ছে বায়োমেট্রিক্স। আমরা জানি ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমাদের সিম কিনতে হয়, ফিঙ্গারপ্রিন্ট ছাড়া সিম কিনা যায় না। 30, কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়? অ্যাকচুয়েটর তো জানো, মোটর। কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর বা মোটর ইউজ করা হয় বলো? এটা কি লাগে? এটা থেকে আমরা ফিঙ্গারপ্রিন্ট দেই না, বায়োমেট্রিক দেই না, ছবি দেই, ফিঙ্গারপ্রিন্ট দেই, ফেশিয়াল স্ক্যান দিতে হয় না মনে হয়? 30, কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ইউজ করা হয় মানে মোটর? তিরিশের ক। ভেরি গুড, ভেরি গুড, 30 ক। রোবোটিক্সে আমরা এটা ইউজ করি। রোবোটিক্সে নরমালি আমরা আমাদের যে অ্যাকচুয়েটর রয়েছে বা মোটর রয়েছে সেই মোটরগুলোকে ইউজ করতে পারি। বায়োমেট্রিক্স কোথায় ব্যবহার করা হয়? 4টা ক্ষেত্র আছে, চিকিৎসা বিজ্ঞানে, শিক্ষা ক্ষেত্রে, ব্যক্তি শনাক্তকরণে, যোগাযোগে। আমরা কোথায় বায়োমেট্রিক ইউজ করতে পারি? 31, ক। ভেরি গুড, সবাই পারছে। বায়োমেট্রিক্স হচ্ছে মানুষের শনাক্তকরণে, ফিঙ্গারপ্রিন্ট, ফেশিয়াল স্ক্যান, ডিএনএ, হাতের জিওমেট্রি, এগুলো দিয়ে মানুষের ভয়েস, কি স্ট্রোক, এগুলো দিয়ে মানুষকে চিহ্নিত করা হয়। 32, কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞানকে কি বলা হয়? এটা পারা উচিত। কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞানকে আমরা কি বলবো?
তো আমরা সবাই করছি, বাট সেটা যখন কম্পিউটার ভিত্তিক হয়ে যাবে তখন সেটা কি বলবো, কম্পিউটার কেন্দ্রিক হয়ে যাবে তখন সেটাকে কি বলবো? ভেরি গুড, সবাই পারতেছে। আকবর হোসেন 32 ক সর্বপ্রথম কি অ্যান্সার দিছে? তাহলে অ্যান্সার হবে 32 ক। ঠিক আছে, বায়ো ইনফরমেটিক্স, ওই যে জীববিজ্ঞানের বিষয়গুলোকে কম্পিউটারের ভিতরে স্টোর করে রাখা হয়। কোনটি বিশ্বগ্রামের সাথে সম্পর্কিত? গ্লোবাল ভিলেজ, এটা এই নামের সাথে কোন জিনিসটা সম্পর্কিত? বলো, বিশ্বগ্রামের সাথে সম্পর্কিত অনলাইন কেনাকাটা, মানুষের বিভাজন, গ্রামের বিস্তৃতি, দূরত্বের বিস্তৃতি। বিশ্বগ্রাম অবশ্যই গ্রামের সাথে পরিচিত, গ্রামের সাথে পরিচিত। ঠিক আছে, কোনটি বিশ্বগ্রামের সাথে সম্পর্কিত, মানে বিশ্বগ্রাম নামের সাথে সম্পর্কিত, গ্রামের বিস্তৃতি। অনলাইন কেনাকাটা, আমরা ইন্টারনেট বলেছিলাম প্রধান উপাদান। অনলাইন কেনাকাটা তো ইন্টারনেট না। বিশ্বগ্রামের সাথে সম্পর্কিত আইডিয়া কোনটা? সেটা হচ্ছে গ্রামের বিস্তৃতি। ঠিক আছে, 33 গ, বাকি সবাই ভুল করছে। হ্যাকার কাদের বলা হয় বলো, এটা পারা উচিত সবার। চৌত্রিশের আমরা বলতে পারি, 34 কত? 34 কেউ কেউ বলছে গ, কেউ বলছে ঘ। স্বাভাবিক ভাবে ঘ বাবা, যারা ইন্টারনেটে অবৈধভাবে প্রবেশ করে তাদেরকে আমরা হ্যাকার বলি। গ কেন হবে? 35 নিচের কোন ডিএনএ ডিএনএ সিকিউল অনুযায়ী, আচ্ছা সরি, নিচে কোনটি ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরি করার প্রযুক্তি? আমি ডিএনএ বানাতে চাচ্ছি, নতুন সিকোয়েন্স বানাতে চাচ্ছি, সেক্ষেত্রে কোন টেকনোলজি ইউজ করতে পারবো? 35 35 এর কথা হবে বলো। পঁয়ত্রিশে নতুন সিকোয়েন্স তৈরি করবো, যে ডিএনএ কে অ্যাড করবো, ঠিক আছে, অ্যাটাচ করবো, তাহলে সেক্ষেত্রে 35-এর অ্যান্সার হবে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ভেরি গুড, 35-এ বি, অনেক অ্যান্সার দিয়ে দিয়েছে। খ খ খ খ খ মোটামুটি তোমরা এই তো অনেকজন অ্যান্সার দিয়ে দিয়েছে। বিস্তৃতিটা বুঝিয়ে দেন ভাই। গ্রামের বিস্তৃতি মানে গ্রামটা কত বড়? আমাদের এখন গ্রাম আর ছোট নাই, এখন পুরো পৃথিবীটা গ্রাম হয়ে গেছে। মানে গ্রামের বিস্তৃতি আগে ছিল শুধু একটা গ্রামের এলাকা, এখন সেই গ্রামের বিস্তৃতি পৃথিবী জুড়ে হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে। বিস্তৃত মানে বড় হয়ে যাওয়া। 36 খাদ্যদ্রব্যের প্যাকিং ও প্রলেপ তৈরিতে কি ব্যবহার করা হয়? এটা পারা উচিত সবার। খাবার প্যাকেটজাত করবো, সেক্ষেত্রে কি সংরক্ষণ করবো বা কিভাবে সংরক্ষণ করবো, কোন প্রযুক্তি ব্যবহার করবো? সবাই পারবে, সবগুলো কোশ্চেন আমরা অ্যান্সার করেছি, শুধু এথিক্স এরটা বলিনি একটা। আর তোমার হ্যাকিং এর সম্পর্কে কিছু ছোটখাটো জিনিস আছে, ওগুলো বলি নাই। আদার দেন সব বলছি চ্যাপ্টারে, এ টু জেড পড়াইছি। 27-এর মানে 36-এর
ন্যানো টেকনোলজি, তোমরা জানো ন্যানো টেকনোলজি ইউজ করা হয় খাবারকে সংরক্ষণ করার জন্য। টেলিমেডিসিন সেবার জন্য কি আবশ্যক? টেলিমেডিসিন আমরা জানি ফোনে ফোনে মেডিসিন সেবা নেওয়াকে টেলিমেডিসিন বলে, বা দূরবর্তী কোনো জায়গায় থেকে মেডিসিনের যেই প্রেসক্রিপশন বা মেডিকেলের যেই আমাদের হেল্পলাইন, এই যে এই হেল্পলাইনটাকে জন্য কি আবশ্যক? বিশেষজ্ঞ লাগবে, অবশ্যই লাগবে। রোগ নির্ণয় কেন্দ্র লাগবে, অবশ্যই লাগবে, না তো রোগ নির্ণয় করা যাবে না। আর বিশেষায়িত একটা নেটওয়ার্ক থাকবে, যে নেটওয়ার্কের মাধ্যমে শুধু ডাক্তাররা ওভার দ্য ফোন মানুষের সাথে কমিউনিকেট করবে। বুঝতে পারছো? যাতে এটা ক্রাউডেড না হয়ে যায় বা কখনো ডাউন না হয়ে যায়, এটা একটা বিশেষায়িত নেটওয়ার্ক থাকতে হবে। অ্যান্সার হচ্ছে 1, 2 ও 3। 38, ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে কোথায় কোথায়? কোথায় কোথায় ভিআর ইউজ করা হয়? অবভিয়াসলি সামরিক ক্ষেত্রে, প্রশিক্ষণের জন্য, শিক্ষা ক্ষেত্রে, 3টা জায়গায় ইউজ করা হয়। ন্যানো টেকনোলজি দিয়ে তৈরি করা যন্ত্র হতে পারে কি? ন্যানো টেকনোলজি দিয়ে যন্ত্র তৈরি হতে পারে কি? 39, রোবট হতে পারে। রোবট আমি মানে ছোট ছোট যন্ত্রপাতি দিতে পারি। কম্পিউটার হতে পারে, অথবা সে একটা ক্রায়োপ্রোব হতে পারে। ক্রায়োপ্রোব মানে কি? ক্রায়োপ্রোব মানে হচ্ছে চিন্তা করতে পারো, খুব ছোট এক ধরনের যন্ত্র বা রোবট, যেটা তোমার ওই যে শরীরের ভেতরে গিয়ে বলে দেয় যে সে কোথায় আছে, কোন ম্যাচটা পাইছে। হ্যাঁ, এটা স্পেশাল কাইন্ড অফ একটা ডিভাইস, সেটা হচ্ছে ক্রায়োপ্রোব। এটা প্রোবিং এর জন্য ইউজ করা হয়। ভাইয়া 37 মনে ভুল আছে। 37টা কি ছিল? টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক। চেক করে দেখতে পারি আমরা 37টা কি ভুল ছিল কিনা। টেলিমেডিসিন সেবার জন্য আমরা বলেছিলাম যে মোটামুটি সবই দরকার, তাই তো? না ঠিক আছে, আমাদের হয়েছে। হ্যাঁ, 40 লাস্ট, রোবোটিক্স এর জন্য কোন জন্য প্রযোজ্য কি বলো? রোবোটিক্স এর জন্য কি কি প্রযোজ্য? রোবোটিক্স এর জন্য আমাদের কি কি হার্ডওয়্যার লাগবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগবে, এবং নতুন গবেষণা পরিচালনা লাগবে নাকি? নতুন গবেষণা করার তো দরকার নাই, হার্ডওয়্যার আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুইটা হইলেই ইনাফ। ঠিক আছে, হার্ডওয়্যার আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হইলেই মোটামুটি ইনাফ। সবাই কি বুঝছো? আমরা মোটামুটি আজকে কতগুলো জিনিস দেখলাম। তাহলে মোটামুটি আজকে 40টা দেখলাম, আমাকে একটু ফাইনালি জানাও 40-এ তোমরা কত পাইছো? 25-এ তো অনেকে বললে 21 বা 22, তার মানে ওভারঅল সবাই অলমোস্ট বলা যায় গড়ে 20-এর উপর পাইছে। 40-এ কত পাবা? 30 পাবা না মিনিমাম? 30 পাইলে ইনাফ। 40-এ 30, 25-এ 20, এটা পাইতে হবে। 40-এ 30 বলে কম হয়ে যায়, 40-এ 32 আর তোমার 33 এরকম। আর যদি 25টা এমসিকিউ থাকে, তাহলে 25টা এমসিকিউ হচ্ছে 12 পাইলে বলা হয় মোটামুটি ইনাফ। তোমার পরীক্ষা তো আরো সহজ হবে, টেনশন নিও না। ঠিক আছে, আজকে মোটামুটি তোমরা অনেকে পরীক্ষা দিয়েছ, এবং এটা সরাসরি লাইভের পরীক্ষা। আমি শুক্রবারে যে পরীক্ষাটা নেওয়া যায় সেটাও চেষ্টা করবো লাইভে নেওয়ার। এটা যেমন অ্যান্সার বলে দিলাম, শুক্রবারে অ্যান্সার বলে দেবো না, দিয়ে সময় দিব, তোমরা পরীক্ষা দিয়ে আসবে, দেখি কি করছে। এই তো 30-32 পাইছি, ইনাফ। 30-32 ইজ এ ভেরি গুড নাম্বার। ওকে, আরেকটু করতে হবে, আরেকটু প্র্যাকটিস করতে হবে, তাহলে বাকিগুলো পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমার মনে হয় আমরা যথেষ্ট করে ফেলছি। ইনশাল্লাহ নেক্সট দিন আমরা চ্যাপ্টার 2 শুরু করবো। আর তার আগে নেক্সট ক্লাসে চ্যাপ্টার 2 শুরু হবে, সোজা কথা। আর মাঝে কোনো একটা দিন আমরা এই চ্যাপ্টারগুলো এক্সাম দিয়ে দেব। আচ্ছা, সমস্যা নেই, তুমি তো জানো।
তুমি তো জানো তুমি কি নাকি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।